আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগের প্রতি সহানুভূতি, বলছেন রাশেদ খান। এদিকে শুক্রবার আর্টসের ছাত্রদের নতুন আরও এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা জানাবো। অনেকে ফ্যাসিস্টবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, আমাদের কাছে নাম এসেছে, বলছে শিবির সভাপতি। জানিয়ে দেব, সব অংশে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে বলে মনে করি না আমরা, বলছেন এনসিপি। এবং সর্বশেষ জানাবো, আগামী সপ্তাহ নাগাদ কানাডার প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগের প্রতি সহানুভূতি, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে এতটুকুই দেখেছি, আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে। আগামী আওয়ামী লীগের দামি এমপিরা জামিন পাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে না এবং দল হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধ হচ্ছে না। এরই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বিধানের বাদ দিয়েছে। ওই পোস্টে তিনি বলেছেন, এই সরকারের আরও বড় সফলতা হচ্ছে সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াতে সক্ষম হয়েছে। আপাতত এটুকুতেই সরকারের সফলতা। তিনি বলেন, আগের তুলনায় আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, প্রতিকার মিছিলের পরিমাণ বেড়েছে, বিদেশিরা আওয়ামী লীগের জন্য লবিং করা শুরু করেছে, আর সেজন্য সরকারের উপদেষ্টারা সাবেক মান্নাদের জামিন সহযোগিতা করাও শুরু করেছেন। রাশেদ খান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, এই কথার প্রতিবাদ করলে একদল সুশীল এসে ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়ে যায়। এরা নাকি রাষ্ট্রের জবাবদিহিমূলক করতে চায়, তাই এদের দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের জবাবদিহিতার ঊর্ধ্বে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একজন ব্যাংককের কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে রাখে, যখন বিভিন্ন জায়গায় নিয়োগে চট্টগ্রামকে প্রাধান্য দেয়, তার গ্রামীণ ব্যাংক ও সার্কেলের রোগ ছাড়া যোগ্য লোক খুঁজে পায় না, তখন সেটি নিয়ে নাকি প্রতিবাদ করা যাবে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছে যে নিজেও জানেন না কি করতে হবে। মাঝে মধ্যে দুই একদিন মিডিয়ার সামনে পুলিশকে ধমক দেওয়ার কারণে সে নাকি ফাটাকেষ্ট, অথচ প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, বিজনেস সমিতির নামে বিশাল বিনিয়োগের ধোঁকা তোলা হচ্ছে, রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে যতই আইওয়াশ করা হয়, মানবিক করিডোরের নামে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিকে ফেলার চেষ্টা করা হচ্ছে, তখনই নাকি প্রতিবাদ করা যাবে না। রমজানের নিত্য পণ্যের দাম সহনশীল রেখে ম্যাজিক দেখিয়েছেন সত্য, কিন্তু রমজানের পরে কি মানুষ খাওয়া দাওয়া লাগে না? বাজার যে নিয়ন্ত্রণহীন তা কি বাণিজ্য উপদেষ্টা জানেন না? শুক্রবার রাজ্যের ছাত্রদের নতুন আরও এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা? আগামী শুক্রবার বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একটি অংশ যারা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি, তারাই মূলত এই রাজনৈতিক দলটি নিয়ে আসছেন। নতুন এই রাজনৈতিক দলটির নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এর নাম হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এই দলের গঠনের উদ্যোক্তা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনেই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 9 মে দলের আত্মপ্রকাশের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, 9 মে কেন্দ্রীয় শহীদ মিনারের আহ্বায়ক কমিটির ঘোষণার মাধ্যমে আমরা দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারাও উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হবে। এছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজন সহ বাংলাদেশ, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন। তবে নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে বা কারা থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শীর্ষ পদে কতজনকে রাখা হবে সে বিষয়েও কোনো স্পষ্ট করেননি কেউ। নতুন রাজনৈতিক দল তৈরির জন্য গত মার্চ মাস থেকে কাজ করেছেন জুনায়েদ ও রাফে।
এই সময় নিজেদের ফেসবুক পেজে দিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেয়। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকটি এলাকায় ঘুরে মতামত সংগ্রহ করেন, পরামর্শ নেয় অনলাইনেও। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আম জনতা পার্টি গত 8 মাসে এমন অন্তত 2 ডজনেরও বেশি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। অনেকে ফ্যাসিস্টবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন, আমাদের কাছে নাম এসেছে, বলছেন শিবির সভাপতি। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আপনারা অনেক ফ্যাসিস্টবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন, অনেকের নাম ও তথ্য উপাত্ত আমাদের কাছে এসেছেন। জাহিদুল ইসলাম আলু বলেন, আমরা কারো নামে উল্লেখ করতে চাই না, আমাদের কাছে অনেকেরই তথ্য রয়েছে। দেশে ফ্যাসিস্টবাদকে পুনর্বাসনের চেষ্টা করলেও হাসিনা ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা 2013 সালের 5ই মে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে এই মানব পাচারের আয়োজন করেন। তাদের ব্যানারে লেখা ছিল শাপলার গণহত্যা। জাহিদুল ইসলাম বলেন, 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠা নিয়ে গণহত্যা, 2009 সালের পীরখানার হত্যাকাণ্ড, 2013 সালের দেওয়ার হোসেন সাইদির রায় পরবর্তীতে গণহত্যা, 5ই মে শাপলা চত্বরে গণহত্যা কিংবা 2024 সালের জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত অন্তর্বর্তী সরকারের এখনো তেমন কোনো আগ্রহী দেখা যায়নি। এসব গণহত্যা শহীদদের সংখ্যা নিরূপণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, দেশ ও জাতিসংঘের ইতিহাস লিখতে হলে এই ভূখণ্ডে মুসলিমদের বাদ দেওয়া যাবে না, তাদের অবদান অনেক বেশি। মানব পাচারের অংশ নেয় নাজমুল হাসান। তিনি বলেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যা, তার ছোট ভাই খালেদ সাইফুল নিহত হয়। তিনি আরো বলেন, আমার ছোট ভাই কোনো সন্ত্রাসী কিংবা জঙ্গি ছিল না। ইসলামের অবমাননার প্রতিবাদে আমেলদের সমাবেশে অংশ নিয়েছিলেন সে, কিন্তু তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, শাপলা শহীদদের স্বীকৃতি দিয়ে গ্রেজেস প্রকাশ করা হোক। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলেন উদ্দিন সঞ্চালনায় মানব পাচার কর্মসূচি আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, শিক্ষা সম্পাদক মহিনুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক সাধারণ সম্পাদক শহীদুল খান প্রমুখ। সব অংশে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে বলে মনে করে না এনসিপি। নারী সংস্কার কমিশন সদস্যবৃন্দদের মধ্যে সমাজের সব অংশে নারীর প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি বলে মনে করেন এনসিপি। বিবৃতিতে বলা হয়, সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উদ্যোগ দেখা দিয়েছে। সকল সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অখণ্ডতার সম্মান জানিয়ে সকল নাগরিকের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতি প্রণয়ন করার রাষ্ট্রের দায়িত্ব। নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থাও তৈরি করে এবং সমাজ বানান রাষ্ট্র এবং ধর্ম বানান নারী মুখোমুখি দাঁড় করেছে। আমরা বিশ্বাস করি, যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলো সকল প্রতিনিধিত্বশীল অংশীজনদের সাথে গঠনমূলক আলোচনা ধারা উন্মুক্ত রাখা প্রয়োজন। প্রস্তাবনা সমালোচনা করতে গিয়ে বিভিন্ন সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্যে যে শেষাত্মক ও অমর্যাদাকর বক্তব্য প্রদান করা হয়েছে, বিবৃতিতে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এনসিপি। এতে বলা হয়, বাংলাদেশের প্রতিটি সংগ্রামে তো বটেই, বিশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। নারীদের ব্যাপক অংশগ্রহণ, নেতৃত্ব ও আত্মত্যাগের ফলে 15 বছর জেগে বসা ফ্যাসিস্টবাদ থেকে জাতির মুক্তি ঘটেছে। এই ইতিহাসকে আমরা ভুলব না। এরা মনে করেন, এনসিপি নারীদের স্বাধীনতা, মত প্রকাশ অধিকার ও সামাজিক সংগ্রামকে গভীরভাবে উপলব্ধি করে এবং নারীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি নারীদের প্রতি নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।